হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। আমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কিন্তু মাত্রই শেষ হয়েছে। আমি আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে। তবে কোনো না কোনো কারণে যদি আমাদের কোনো একটা টপিক একটুখানি খারাপ যায়, সেটা হতে পারে রিটেন পার্ট অথবা রিডিং পার্ট থেকে। এটার জন্য মন খারাপ না করে এখন কিন্তু আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের দিকে বেশি মনোযোগ দিতে হবে। আমরা মনে রাখবো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোর কিন্তু ইকুয়াল ইম্পর্ট্যান্স অ্যান্ড দুটো মিলিয়েই কিন্তু আমাদের মূলত এ প্লাস বা ভালো একটা মার্কস তুললে সেই ক্ষেত্রে আমরা এ প্লাসটা আশা করতে পারি। সো আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে যদি আলোচনা করি, ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারে কি রুলস পড়বো, কখন কোনটা এপ্লাই করবো এগুলি নিয়ে আমরা অনেক আলোচনা করলেও রিটেন পার্ট নিয়ে তুলনামূলক কিন্তু আমরা একটু কম আলোচনা করি বা আমরা খুব কমই আছি যারা রিটেন পার্টে হচ্ছে বাসায় খুব লিখে লিখে প্র্যাকটিস করেছি। অনেকে বলি আপু এত রিটেন পার্টে কোনটা কোনটা পড়বো, আবার অনেকে বলি হচ্ছে আপু রিটেন পার্ট মুখস্থ করে শেষ করতে পারি না। তো আপু ভাবলাম তোমাদের সঙ্গে কিছু হ্যাকস শেয়ার করি যাতে করে আমরা জানি যে ইংলিশ সেকেন্ড পেপারে রিটেন পার্টে কিভাবে আমরা মুখস্থ ছাড়াই অ্যাটলিস্ট একটা ভালো মার্কস আমরা তুলে আনতে পারি ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে আপুর সাথে থাকো। আপু চেষ্টা করবো যে আপু যতটুকু জানি কিভাবে রিটার্ন পার্টে আমরা একটু ভালো মার্কস তুলতে পারি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। সো ফার্স্টে আমরা দেখি আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে রিটার্ন পার্টে কি কি আছে। প্যারাগ্রাফ আছে, মেইল বা লেটার বা অ্যাপ্লিকেশন, শর্ট কম্পোজিশন আছে। সো প্রথমে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্যারাগ্রাফে কত মার্কস থাকে? 10। আমরা যদি মেইল বা লেটার বা অ্যাপ্লিকেশন দেখি সেখানে থেকে 10, কম্পোজিশনে থেকে 20, টোটাল হচ্ছে আমাদের 40 মার্কস আসবে রিটেন পার্ট থেকে। তো আপু রিটেন পার্ট হচ্ছে মুখস্থ করে শেষ করতে পারি না, এটা যারা আপুর সাথে শেয়ার করো, আমার ব্যক্তিগতভাবে মুখস্থ বিদ্যা খুবই খারাপ। তো আমি কখনোই তোমাদেরকে সাজেস্ট করি না, সেটা ক্লাসে হোক বা যে কোনো ভিডিওতে, যে কখনো কোনো কিছু মুখস্থ করতে হবে। মুখস্থ করে আসলে তুমি কয়টা শেষ করবা, কয়টা কম্পোজিশন তুমি এত বড় বড় কম্পোজিশনগুলো মুখস্থ করতে পারবা? এই জন্য আমাদের টেকনিক হতে হবে আন্ডারস্ট্যান্ড, ডোন্ট মেমোরাইজ। আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, মুখস্থ করার না। এখন ধরো আপু তোমাকে লোডশেডিং নিয়ে লিখতে দিলাম, তো তুমি লোডশেডিং নিয়ে লিখতে গেলা স্বাভাবিকভাবেই তুমি তো তোমার প্র্যাকটিক্যাল যে নলেজ আছে লোডশেডিং সম্পর্কিত সেগুলো নিয়েই লিখবা। এখানে তুমি যদি মুখস্থ করতে যাও, একটা লাইন যখন তুমি হারায় ফেলবা, ভুলে যাবা, গুলায় ফেলবা, তখন দেখবা তোমার পুরো প্যারাগ্রাফটা নড়বড়ে হয়ে গেছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা হচ্ছে মুখস্থ না করে বুঝে পড়ার চেষ্টা করব। এটা সবাই বলে, আমি জানি না তোমরা কয়জন অ্যাপ্লাই করো। তুমি 10টা সেন্টেন্সই ভালো মতো পড়ো, বুঝে পড়ো, কি পড়ছো কি লিখছো বুঝে পড়ো। পাখির মতো ইংরেজি অনেক কঠিন বলতে বলতে শুধু মুখস্থ করে পড়ে গেলা, দেন যেটা মুখস্থ করেছো সেটা লিখতে গেলা, স্বাভাবিকভাবেই অনেক ভুল হবে এন্ড সবগুলো তুমি মুখস্থ করে কভারও করতে পারবা না। ঠিক আছে? সেকেন্ডলি আপু যেটা বলবো, সিম্পল স্ট্রাকচার ব্যবহার করো। সিম্পল স্ট্রাকচার বলতে আমরা কি বোঝাচ্ছি? তুমি যে টপিকে লিখছো প্রথমে একটা ইন্ট্রো দাও। ইন্ট্রো বলতে কি, ধরো হচ্ছে আমি যেই টপিকটা লিখছি সেটা সম্পর্কে একটা বেসিক ধারণা। আমি ট্রি প্ল্যান্টেশন নিয়ে লিখছি, ট্রি প্ল্যান্টেশনটা কি সেটা একটু তুমি লিখলা, 2টা সেন্টেন্সে লিখলা যে ট্রি প্ল্যান্টেশন মিনস প্ল্যান্টিং মোর ট্রিজ। একটা সেন্টেন্স লিখলা, তারপর আমাদের দেশের অবস্থা লিখলা, দেন বাকি কথাবার্তায় আসলা। বাট শুরুতে একটা ছোট ইন্ট্রো দাও যে টপিকে লিখছো। তারপর সেখান থেকে মেইন আইডিয়াটা দাও, তুমি যে টপিকে লিখছো ওইটা মূলত কিসের উপর, কনসেপ্টটা কিসের উপর সেটা সম্পর্কে কিছু আইডিয়া দাও। সাপোর্টিং পয়েন্টস, তোমার যে মেইন আইডিয়াটা আছে ওই মেইন আইডিয়ার সঙ্গে কিছু সাপোর্টিং পয়েন্টস যাবে, এটার সাথে এটা হবে, হ্যাঁ, সাপোর্টিং পয়েন্টস যাবে যাতে করে তোমার মেইন আইডিয়াটা আরো বেশি স্ট্রং হয়। সেটা হোক ট্রাফিক জ্যাম, হোক লোডশেডিং, হোক ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন, কমন যে টপিকগুলো আছে তুমি যদি একটু খেয়াল করে দেখো সবগুলোতে আমরা কিন্তু এই প্যাটার্নটাই ফলো করি। শুরুতে আমরা বলি যেই বিষয়ে লিখছি সেই বিষয়টা সম্পর্কে একটা হালকা ধারণা দিই, তারপর আমরা আমাদের মেইন আইডিয়াটা ছোট করে লিখি, দেন ওই মেইন আইডিয়াটাকে আরো স্ট্রংলি প্রুফ করার জন্য আমরা আমাদের সাপোর্টিং পয়েন্টসগুলো তুলে ধরি। ফাইনালি, এটা আপু তোমাদেরকে একটা কথার ক্ষেত্রে বলি, ক্লাসের ক্ষেত্রে বলি, লিখার ক্ষেত্রে বলি, যার শুরু আছে তার শেষ আছে। তাই সুন্দর করে পুরো আমি কথাটা কি বোঝালাম, আমার লিখায় আমি কি লিখলাম, একটা ছোটখাটো কনক্লুশন আমরা দিয়ে দিব। আমরা কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি বলি সিম্পল স্ট্রাকচারে, প্যারাগ্রাফে কিন্তু কোনো প্যারা হয় না। তুমি একটা প্যাসেজের মধ্যে লিখবা, একটা প্যাসেজের মধ্যে তুমি স্ট্রাকচারগুলো ফলো করবা। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি বলছি, সেন্টেন্স বিল্ডিং ট্রিক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তোমাদেরকে যখন ফ্রি হ্যান্ডরাইটিং লিখতে বলা হয় টুকটাক ভুল তোমাদের হবে, এটা খুবই স্বাভাবিক। আপুরও অনেক ভুল হয়, এটা খুবই স্বাভাবিক। তবে আমরা যখন একটা সেন্টেন্স লিখছি আমরা যাতে খেয়াল রাখি প্রথমে সাবজেক্ট লিখছি, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এটা যাতে আমরা ভুল না করি। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা যদি এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে লিখি তাহলে দেখবা সেন্টেন্স বানানো তোমার জন্য সহজ হয়ে যাবে। রাইট, রাইস, রাইস, ইট, আই, স্বাভাবিকভাবে ওলটপালট করে ফেলাতে সেন্টেন্সটা কারেক্টলি হচ্ছে না। এই জন্য যখন তুমি একটা সেন্টেন্স ফরম্যাট করছো, নিজে নিজে বানিয়ে লিখছো,
তুমি যাতে এই ফরম্যাটটা ফলো করো যে প্রথমে তুমি সাবজেক্ট লিখছো, তারপর ভার্ব লিখছো, তারপর অবজেক্ট লিখছো। তখন দেখবো তুমি অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবা, এন্ড তোমার জন্য এটা তুলনামূলক সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কি বলছি কমন ফরম্যাট প্র্যাকটিস, কিছু ফরম্যাটগুলো আমরা প্র্যাকটিস করে দেখি আমাদের যা যা আছে এবার। প্যারাগ্রাফ, মেইল লেটার অ্যাপ্লিকেশন অ্যান্ড শর্ট কম্পোজিশন। তো প্রথমে আমরা প্যারাগ্রাফে যদি আসি, আপু সবার আগে তোমাদেরকে বলেছি যে প্যারাগ্রাফটা আমরা একটা প্যারাতে লিখবো, লাইক একটা প্যাসেজে লিখবো। প্যারাগ্রাফে কোনো প্যারা হবে না। একটা প্যারাগ্রাফে 4টা টাইপসের আসতে পারে। লিস্টিং প্যারাগ্রাফ, একটা সাধারণ টপিকে আসলো, তোমাকে ওই টপিকের সবকিছু লিস্ট করে 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 তুমি লিখলা। ওখানে তেমন কোনো, ধরো একটা সমস্যা নিয়ে আমি তোমাকে বললাম, ঠিক আছে, সমস্যা সমাধান, দ্যাটস ইট, প্রতিকার, এর বাইরে তুমি তেমন কিছু অ্যাড করছো না। ন্যারেটিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বলতে আমরা কি বুঝি, যেই প্যারাগ্রাফগুলোতে আমরা অনেক বেশি বর্ণনা করি, সেটা যে কোনো ধরনের হতে পারে, আমরা আসতেছি ফরম্যাটে। কজ অ্যান্ড এফেক্ট, একটা কিছু আমরা করছি তার ফলাফল স্বরূপ কি ঘটতে পারে, ঠিক আছে, এরকম যখন কিছু আমরা প্যারাগ্রাফের মধ্যে দেখাই সেই ক্ষেত্রে কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফগুলো দেখানো হয়। কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে তোমাকে প্রথমে কারণগুলো যেরকম দেখাতে হবে, পরবর্তীতে কিন্তু তোমাকে এর প্রভাবগুলোও দেখাতে হবে। প্রতিটা কারণের ফলে প্রতিটা প্রভাব কি কি পড়ছে, এবং শেষে আমরা সেগুলো সমাধান বা প্রতিকার কি কি আছে সেগুলো আমরা নিয়ে আসতে হবে। ফাইনালি আমরা বলছি কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাক্ট প্যারাগ্রাফ। সেই ক্ষেত্রে আমরা যখন তুলনা করি, স্পেশালি ধরো সিটি লাইফ, ভিলেজ লাইফ এ টাইপের আসে, তো আমরা যখন তুলনা করি সেই ক্ষেত্রে সেই প্যারাগ্রাফগুলোকে আমরা বলি কম্প্যারিজন প্যারাগ্রাফের মধ্যেই ফেলতে পারছি। তো ধরো লিস্টিং প্যারাগ্রাফে আমরা কি বলছি, একটা বিষয় আমরা পৃথক পৃথক পয়েন্টে ভাগ করে লিখবো, যেমন ফার্স্ট অফ অল, সেকেন্ড, থার্ড, ইন অ্যাডিশন, অলসো, ফাইনালি। সহজ করে যদি আপু বলি, এগুলো তোমার কানেক্টার্স। যখন তুমি তোমার একটা লেখার মধ্যে বা কথা বলার মধ্যে কানেক্টার্স ব্যবহার করো, সেটা অনেক বেশি তোমার ন্যাচারাল শোনায়। একটা লেখা না একঘেয়ে লিখেই যাচ্ছ, সেটা অনেকটা বোরিং হয়ে যায়। তো যখন আমরা ভেতরে ভেতরে এরকম কানেক্টার্স গুলো অ্যাড করি, ওটা কিন্তু আরো অনেক বেশি তোমার ন্যাচারাল হয়ে যায়, পড়তে ভালো লাগে, দেখতে ভালো লাগে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। দ্যাটস ওয়াই লিস্টিং প্যারাগ্রাফে যেহেতু তুমি পার্ট বাই পার্ট বলছো, তোমার এই যে ফার্স্টলি, সেকেন্ডলি এগুলো মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি সেন্টেন্স বুঝে বুঝে প্যারাগ্রাফে কোন পার্টে কোনটা দিলে ভালো হবে সেভাবে বুঝে বুঝে এই কানেক্টরস গুলো ব্যবহার করবে। ওকে, শুরুতে আমরা টপিক সেন্টেন্স, অর্থাৎ একদম স্ট্রাকচারে আপু যে কথাটা বলেছিলাম যে মেইন আইডিয়া টাইপ, তুমি ফার্স্টে টপিক সেন্টেন্সটা লিখবা। ডেফিনেশন, অর্থাৎ কি ব্যাপারে লিখছো সেটার একটা সংজ্ঞা দিলা। সাপোর্টিং সেন্টেন্স, এই যে ডেফিনেশনটা দিলা, হ্যাঁ, যে ব্যাপারে লিখছো সেটাকে আরেকটু স্ট্রং করার জন্য কিছু সাপোর্টিং সেন্টেন্স, সেখানে তুমি আলাদা আলাদা করার জন্য কি করবা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, ফাইনালি, ইভেনচুয়ালি এগুলো অ্যাড করলা। অ্যান্ড অবশ্যই কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং মানে কি, এতক্ষণ ধরে আমরা যা যা বললাম সেটার একটা ছোটখাটো সামারি, যে আমরা ফাইনালি কি একটা কনক্লুশনে আসতে পারলাম সেটা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে একটা গোছানো লিস্টিং প্যারাগ্রাফ হয়ে যায়। ওকে, তারপর যদি আমরা কথা বলি, আচ্ছা এখানে আপু তোমাদেরকে লোডশেডিং নিয়ে দেখিয়ে ফেলেছি। সো তুমি যদি দেখো, প্রথমে আমরা কথা বলছি লোডশেডিংটা কি, দেন ফার্স্টলি কেন হচ্ছে, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, অ্যাডিশনালি। সো এগুলো অ্যাড করে করে আমি কি করছি, কারণও বলছি, আবার অ্যাট দ্য সেম টাইম এটার ফলে যে প্রভাবগুলো পড়ছে সেগুলো মেনশন করছি। ফাইনালি কি হচ্ছে, ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট, অর্থাৎ আমি কনক্লুশনও অ্যাড করে দিয়েছি। তোমরা ক্লাস শেষে পিডিএফটা পেয়ে যাবা, সো অবভিয়াসলি মেক শিওর যে তোমরা চেক করে নিবা। ওকে, আচ্ছা, টাইপস অফ প্যারাগ্রাফে আমরা এখন যদি কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্টটা পড়ি, সেখানে আমরা কি করি, দুইটা বা এর বেশি বিষয়ের মধ্যে আমরা মিল এবং পার্থক্য পরীক্ষা করি, অর্থাৎ একটার সাথে আরেকটা ডিফারেন্স গুলো কি কি। ঠিক আছে, এখানে আমরা কোন কানেক্টরস গুলো ব্যবহার করতে পারি, হাউএভার, সিমিলারলি, কন্ট্রাস্ট, অন দি আদার হ্যান্ড, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে দেখবা বোঝায় যে আচ্ছা যাই হোক, এখানে এরকম ঘটছে, অপর দিকে, অন দ্য আদার হ্যান্ড, হাউএভার, আর একইভাবে সিমিলারলি। ওকে, সো আমরা এখানে এই কানেক্টরস গুলো ব্যবহার করতে পারি। তুমি যদি দেখো এখানে কি আছে, ভিলেজ লাইফ, সিটি লাইফ, সবচেয়ে কমন এক্সাম্পল যখনই আমরা কম্প্যারিজনের কথা বলে এই প্যারাগ্রাফটা আসে। এখানে আমরা ফার্স্টে প্যাটার্ন কিন্তু একই, বুঝছো, প্রথমে ওই টপিক সেন্টেন্স, তারপর ওই মেইন আইডিয়া, তারপর ওই কনক্লুশন সেন্টেন্স, জাস্ট মাঝখানে কানেক্টার্স গুলো একটু ডিফারেন্ট। ওখানে তুমি ফার্স্টলি, সেকেন্ডলি ব্যবহার করেছো, এখানে তুমি কি ব্যবহার করছো, যে অন দ্য আদার হ্যান্ড, ওয়্যারঅ্যাজ, অর্থাৎ যেখানে, অন দ্য কন্ট্রারি মানে অন দ্য আদার হ্যান্ডের মতোই, অপর দিকে, অপর পক্ষে, তবে একটা বারবার বারবার ব্যবহার না করে, রিপিট না করে, যদি মাথায় থাকে, এটা আর কি প্রেফারেবল যদি তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কানেক্টরস ব্যবহার করো। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা বলতেছি কজ এন্ড এফেক্ট, যেটা আমরা শুরুতেই বলেছি যে এমন একটি যা কারণ বা কিছুর ফলাফল দেখায়, কেন ঘটলো, এর প্রভাবে ফলাফলগুলো কি ছিল। ড্রাগ অ্যাডিকশন,
সো ড্রাগ অ্যাডিকশন আমাদের দেশের একটা সোশ্যাল প্রবলেম, মেজর প্রবলেম। এটা কেন হচ্ছে? তখন আমরা প্রবলেমগুলো দেখানোর জন্য রিজনগুলো লিখছি। ফাইনালি এর ফলে এফেক্ট কি পড়ছে? ধরো আমরা যদি বলি আমাদের সমাজে এফেক্ট পড়ছে, আমাদের ইউথের মধ্যে একটা এফেক্ট পড়ছে। সো আমরা এই যে এভাবে আলাদা, আলাদা করে লিখছি যে এই কজের ফলে এই ইফেক্টগুলো পড়ছে। তখন আমরা যে কানেক্টরস গুলো ব্যবহার করতে পারি, যেমন ধরো আচ্ছা, এখান থেকে খোঁজার থেকে আপু যদি নরমালি বলি, এখানে আমরা কারণ বোঝানোর জন্য লিস্টিং প্যারাগ্রাফ থেকে কিছু ফার্স্টলি, সেকেন্ডলি এগুলো ব্যবহার করতে পারছি। ঠিক আছে? আবার এখানে আমি কিছু ধরো একটা বাচ্চা যে একটা ভালো পরিবেশে বড় হচ্ছে, আবার অন দ্য আদার হ্যান্ড যে একটু দরিদ্র পরিবেশে বড় হচ্ছে, সে ওই সাপোর্টটা পাচ্ছে না। তো সেখানে আমি অন দ্য আদার হ্যান্ড এগুলো ব্যবহার করতে পারছি, ওয়্যার ইজ ব্যবহার করতে পারছি। অ্যান্ড ফাইনালি আমরা কিভাবে ড্রাগ অ্যাডিকশন থেকে যুব সমাজকে বাঁচাতে পারি বা কিভাবে আমরা এই সমস্যা থেকে প্রতিকার পেতে পারি, এটাও আমরা ফাইনালি একটু কনক্লুড করে লিখে দিলাম। তো তুমি যদি খেয়াল করে দেখো মোটামুটি সবগুলোর প্যাটার্নই একই। আমাদের জাস্ট একটু বুঝতে হবে যে কোথায় আমরা কোন প্যাটার্নটা কাজে লাগাচ্ছি। টপিক ওয়াইজ আমরা একটু বুঝে, বুঝে লাগিয়ে ফেললেই যদি আমরা প্রপারলি এপ্লাই করতে পারি, ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। ওকে? আচ্ছা, তারপর কি আছে দেখো। টি স্টল তোমাকে নরমাল একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। অনেক সময় এরকম কোয়েশ্চেন দেয়া থাকে। যদি প্রশ্ন দেয়া থাকে, আপু প্রশ্নের উত্তরগুলো কি পরপর লিখবো কিনা? ফার্স্ট অ্যান্সার, না, পরপর লিখবা না। তুমি প্রশ্নগুলোর উত্তর দিবা, কিন্তু তোমার পুরো প্যারাগ্রাফটার মধ্যে প্রশ্নগুলোর উত্তর ছড়িয়ে ছিটিয়ে থাকবে। হ্যাঁ, এই অর্ডারটা মেনটেন করবে। ঠিক আছে? কিন্তু একদম এটার পরে এই লাইনটা লিখে শেষ করছো, দেন সাথে, সাথে এই লাইনটা লিখতে হবে না। তুমি এই যে "Where is a tea stall found?" এটা তুমি তোমার মতো করে ২ টা সেন্টেন্সে লিখলা। তারপর আরেকটা তুমি সেন্টেন্স লিখলা, দেন তুমি এটা লিখলা। বুঝছো? আমার কাছে পার্সোনালি মনে হয় যখন এরকম কোয়েশ্চেন দেয়া থাকে, তখন আমার মনে হয় সহজ। যখন আমরা বানিয়ে লিখবো, মাথায় না আসলেও এটা দেখলে তো পয়েন্টটা মনে পড়ে যায়। সো কোয়েশ্চেন অ্যান্সার টাইপ যখন প্যারাগ্রাফ আসে, এটা তো মজার বিষয় যে প্রথমত প্রশ্ন উত্তর দেয়া আছে। অ্যান্ড তারপরে আপু বলব যে অবশ্যই প্রশ্ন উত্তর সবগুলোই হচ্ছে টাচ করবা। অর্ডারটা একটু মেইনটেইন করো। কিন্তু একদম এটার পরপরই লিখতে হবে এমন না। মাঝখানে তুমি তোমার মতো ইনফরমেশন ব্যবহার করতে পারো। কোনো সমস্যা নেই। রেলেভেন্ট। ঠিক আছে? আদারওয়াইজ নো প্রবলেম। ওকে। তারপরে আমরা কথা বলবো হচ্ছে ইমেইল নিয়ে। ঠিক আছে? ইমেইল মানে আমরা বুঝি ইলেকট্রিক মেইল। ইমেইল আসলে আমি অনেক খুশি হয়ে যেতাম। কারণ ইমেইল খুব একটা বড় লিখতে হয় না। ছোটখাটো লিখতে হয়। ইমেইলটা আমরা কিভাবে লিখি? যদি ফরমাল ইমেইল হয়, হ্যাঁ? সেই ক্ষেত্রে মাত্র ১ পেজ লিখতে হয়। আর ইনফরমাল হলে ১ এর থেকে একটু বেশি লিখলে নো প্রবলেম। ইমেইল বলো, লেটার বলো, অ্যাপ্লিকেশন বলো, এখানে কিন্তু প্রপার ফরম্যাট তোমার মেইনটেইন করতে হবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, যখন তোমার একটা মেইল আসে, তখন আমরা উপরে কি লিখি? টু সাবজেক্ট। অনেকে হচ্ছে ফ্রম টু সেন্ড সাবজেক্ট ৪ টাই লিখো, সেটাও সমস্যা নাই। ফ্রম টু সেন্ড সাবজেক্ট, হ্যাঁ? এই ৪ টাই লিখো, নো প্রবলেম। অনেকে আবার এটাকে বক্স করো, সেটাও কোনো সমস্যা না। তবে এখানে আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, ইমেল অ্যাড্রেস সবসময় হচ্ছে তোমার স্মল লেটারে হয় এবং একটার সাথে আরেকটার মাঝে কোনো গ্যাপ থাকে না। তো এটা একটু মাথায় রাখবে, ইমেল অ্যাড্রেসগুলো যাতে সব স্মল লেটারে হয় এবং কোনোটার মাঝে কোনোটার গ্যাপ না থাকে। ঠিক আছে? দেন তুমি খেয়াল করবা, ইমেল, অ্যাপ্লিকেশন, লেটার সবগুলো হচ্ছে তোমার খাতার বাম দিক থেকে শুরু করতে হয়। ওই যে পচা যে পেজটা থাকে, সেই পেজ থেকে শুরু করতে হয়। তুমি এই পেজ থেকে এই পেজে আসতে পারবা, বাট তুমি পেজ উল্টায়ে নেক্সট পেজে যেতে পারবা না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি আগে থেকেই এটা মাথায় রাখবে যে আমি বাম থেকে শুরু করব। ওকে? ইমেল, অ্যাপ্লিকেশন, লেটার সবকিছুই হচ্ছে তোমার বামে থাকে। সবকিছু। একদম বিগিনিং বলো, মানে অ্যাড্রেস থেকে শুরু করে, গ্রিটিংস থেকে শুরু করে এভরিথিং সব বামে থাকে। এগুলো যাতে আমাদের কোনো ভুল না হয়। এখানে এটা কেমন ছিল ইম্পোর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সেটা আমরা একটু ইনফরমালি বলতে পারি। এজন্য একটু বড় হইছে। আদারওয়াইজ তুমি ছোট ৪-৫ সেন্টেন্সের মধ্যে শেষ করলে সমস্যা নাই। আরেকটা কথা, ফরম্যাট ছাড়া আপু যদি বলি যে কিভাবে ইমেল আর লেটার লিখবো, ইমেল আর লেটারের মধ্যে পার্থক্য কিন্তু নাই। জাস্ট ইমেলটা হচ্ছে আমরা ইন্টারনেটের থ্রুতে পাঠাই, আর লেটারটা হচ্ছে আমরা হাতে, হাতে দিয়ে দিতেছি। ইমেল যখন তুমি লিখছো বা লেটার যখন তুমি লিখছো, শুরুতে মানে ফরম্যাটটা মেইনটেইন করার পর ইমেইলে তো তুমি টু, ফ্রম, সেন্ড, সাবজেক্ট এগুলো লিখো। লেটারে তুমি হচ্ছে ডেট আর প্লেসটা লিখো, যে অ্যাড্রেসটা আরকি কোথা থেকে লিখছো। তারপরে কিন্তু সেম তুমি গ্রিটিংস দাও। হ্যাঁ, ডিয়ার ময়নাল, তুমি গ্রিটিংস দাও। তারপরে তুমি লিখো কেমন আছে, ওর কি খবর। ঠিক আছে? দেন তুমি তোমার টপিকটা নিয়ে লিখো। বুঝতেছো কিনা? ফার্স্টে তুমি গ্রিটিংস শেয়ার করো। তারপর কি খবর, কি অবস্থা, কেমন আছো? দেন তুমি তোমার টপিকে চলে যাও। যে ধরো yesterday I received your letter বা I received your email yesterday. You wanted to know about the importance of reading newspaper. Today I will write to you about it. তারপরে এই যে রিডিং নিউজপেপার নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা লিখলা। যে আমরা নিউজপেপার থেকে কিছু ইনফরমেশন পাই বা আসলে আমরা কিভাবে হেল্পফুল হই নিউজপেপার পড়ার মাধ্যমে। দেন শেষ ফাইনালি একটা কনক্লুডিং সেন্টেন্সের মতো, নো মোর টুডে, রাইট টু মি whenever, দেন শেষে যে আমরা yours elderly আকমল। ওকে?
যদি এটা লেটার হতো শুধু পার্থক্য কি হতো, এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস আর ডেট যেত, ঠিক আছে, আর অ্যাড্রেস যেত। এবং নিচে লেটারের নিচে যদিও আপু যাচ্ছি, তবে একটার মধ্যে দুটা প্যাটার্ন দেখিয়ে ফেলি। অবশ্যই এনভেলপ আঁকতে হবে লেটার যদি আসে, আদারওয়াইজ হচ্ছে তোমার মার্কস কেটে দিবে, ঠিক আছে। সো ইমেইল গেল, আমরা একটা লেটারের প্যাটার্ন যদি দেখে ফেলি। আচ্ছা, ওকে, আমরা যদি একটা লেটারের প্যাটার্ন দেখে ফেলি, ধরো এই যে এই মেলটার মধ্যে যদি আপু তোমাকে দেখায় যে আমরা সেখানে কিভাবে লেটারটা লিখতাম, তুমি দেখো টু সাবজেক্ট, এখানে আমরা কি লিখে ফেলতাম, আজকের ডেটটা লিখে ফেলবো, অ্যাড্রেসটা লিখে ফেলবো, ঠিক আছে, আমি কোথা থেকে লিখতেছি এটা আমি লিখে ফেলবো। ওকে, সো ডেট, আর এখানে কি লিখছি, অ্যাড্রেস লিখে ফেলছি। তারপর হচ্ছে আমি গ্রিটিংস দিলাম, দেন ফাইনালি সব কিছুই সেম সেম, লাস্টে হচ্ছে আমি আবার টাটা বাই বাই। ফাইনালি আমাকে একটা অ্যানভেলপ আঁকতে হবে। অ্যানভেলপে আমি কি আঁকি, ফ্রম আর টু। ফ্রম মানে কি, যে পাঠাচ্ছে, আর টু মানে কি, যাকে হচ্ছে পাঠানো হচ্ছে সে। So আমরা কি করি, যে তোমার ফ্রমে হচ্ছে, আচ্ছা অনেকগুলা ও দিয়ে ফেলছি, যখন আমরা হচ্ছে ফ্রমে হচ্ছে আপু পাঠাচ্ছি, সো আপুর নাম থাকবে, টুতে হচ্ছে যাকে পাঠাচ্ছি তার নাম, আর হচ্ছে তার অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব, ঠিক আছে, এখানে একটা স্ট্যাম্প। অলরাইট, সো আমাদের লেটার ইমেলের পরই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের ব্যাপার আসে। অ্যাপ্লিকেশনে আমরা কিভাবে লিখবো দেখো, যখন আমাদের কোনো কিছু স্থাপনের জন্য অনুরোধ করে চাবো, সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। ধরো তোমার স্কুলে বা কলেজে কিছু আসে না, যে ধরো তোমার একটা ক্যান্টিন লাগবে, তোমার একটা কম্পিউটার ক্লাব ক্লাব লাগবে, তোমার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লাগবে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে লিখবা? তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে লিখবো, একটা অ্যাপ্লিকেশন লেখার মূল নিয়ম হচ্ছে, প্রথমে তুমি ডেট লিখো, তারপর কার কাছে লিখো সেটা, তোমার স্কুলের নাম, সাবজেক্ট, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের ফার্স্টে তোমার এটা ফলো করতে হবে। দেন স্যার, পুরো ইয়েটা অ্যাপ্লিকেশনটা, ফাইনালি উই রিমেইন স্যার দিলে দিলা, না দিলে নাই। ইউর অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ ড্যাশ স্কুল ঢাকা বাংলাদেশ, বা আমি প্রেফার করি যে এটা দরকার নাই, শুধু সেকশন লিখবা, কোন সেকশনে আছো সেটা লিখে দিবা। আচ্ছা, এই টাইপের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেগুলো সবগুলো কিন্তু তুমি এরকম একটা ফরম্যাটে বসাই দিলেই হয়ে যায়। ধরো আমার স্কুলে হচ্ছে ক্যান্টিন নাই, এটা তো একটা প্রবলেম স্কুলের। তো আমরা ফার্স্টে এরকমভাবে বলি না যে আমাদের স্কুলটা এত ভালো, কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি আমাদের স্কুল এত ভালো হওয়ার পরও এই যে একটা ফ্যাসিলিটি এটা আমরা পাচ্ছি না। সেখানে তুমি যে কোনোটা বসিয়ে দাও, ক্যান্টিন হোক, লাইব্রেরি হোক, কমন রুম ফ্যাসিলিটিস, এনিথিং। তারপর তুমি অ্যাড করলা, এই যে এই জিনিসটা নাই, এর ফলে কি কি প্রবলেম হচ্ছে। ধরো ক্যান্টিন নাই, এই জন্য আমাদের বাইরের খাবার খেতে হচ্ছে, যেটা একদমই আনহাইজেনিক। তারপর আমরা লিখলাম একটা ক্যান্টিন হলে আমাদের কি কি সুবিধা হবে। আমরা অনেক দূর থেকে আসি স্কুলে, আমাদের ক্ষুধা পেয়ে যায়, সো ক্যান্টিন থাকলে আমরা স্কুল থেকে খাবার কিনে খেতে পারবো, যেখানে আমাদের খাবারের মধ্যে হাইজিন মেনটেন করতে পারবো। দ্যাটস ইট। ফাইনালি তো ওই যে একই মুখস্থ কথা, উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস অ্যান অবলাইক বাইট, শেষ। দেন ফাইনালি একটা এন্ডিং দিলাম, ঠিক আছে। সো এই টাইপের প্রত্যেকটা, ঠিক আছে, আমরা হচ্ছে এই ফরম্যাটের মধ্যে বসিয়ে লিখে দিতে পারবো। ওকে, তুমি ভেতরে কি লিখছো সেটা যতটা গুরুত্বপূর্ণ, তুমি প্রপার ফরম্যাট মেনটেন করছো কিনা সেটা কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। কমপ্লেন লেটার যদিও খুবই কম আসে, তবে কমপ্লেন লেটার যদি আসে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, আপু এটা দিয়ে দেখাই। ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, পর্যাপ্ত পরিমাণ পানির সাপ্লাই আসে না, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা লিখতে পারি দেখো। কার, ফার্স্টে তুমি ডেট লিখলা, কার কাছে লিখছো সেটা সাবজেক্ট। তারপরে আই অন বিহাফ, আই অন বিহাফ সাধারণত কি, আমরা আমাদের ক্লাসের যে ক্যাপ্টেন থাকে বা কেউ যে প্রতিনিধি থাকে, তখন সে সবার হয়ে সেই সমস্যাটা দেখায় যে কি প্রবলেম হচ্ছে, এলাকার বলো বা ক্লাসের বলো। আই অন বিহাফ মানে আমি সবার পক্ষ থেকে। তারপর যে প্রবলেমটা হচ্ছে সেটা সম্পর্কে লিখলো, সেটার ফলে কি কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তারা যাচ্ছে জিনিসটা সলভ হয়ে যায়। খুবই ছোট পরিসরে লিখলেই হবে, খুবই ছোট পরিসরে। অ্যান্ড ফাইনালি আমরা ওই যে একটু আগে নর্মাল অ্যাপ্লিকেশনে যা লিখেছি তাই। ওকে, শেষ। তারপর ইয়োর সিনসিয়ারলি নাম লিখে দিল। দেখো বুঝতে পারছো কিনা। ইমেল আর লেটারে ফরম্যাট একটু ডিফারেন্ট, বাট ভেতরে সব লেখাপাতি সেম। অ্যাপ্লিকেশনে যখন আমরা যাব জিনিসটা অনেক বেশি ফর্মাল হয়, সেই ক্ষেত্রে আমাদের কমপ্লেন্ট লেটারে ভেতরের কন্টেন্ট আলাদা, কিন্তু দেখো প্যাটার্ন একই। সেম গোস ফর ওই যে ওই সমস্যাগুলো যে আমাদের স্কুলে জিনিসটা স্থাপন করলে ভালো হয়, ফরম্যাট সেম, ভেতরের কন্টেন্টটা আলাদা। আবার ওই সকল কিছু স্থাপনের জন্য একটা ফরম্যাট দিয়ে তুমি সবগুলা লিখতে পারবা। ওকে, আচ্ছা,
কম্পোজিশন। আমাদের মধ্যে একটা ফ্লেক্সের মতো থাকে যে কে কত বেশি কম্পোজিশন, কত বেশি পেজ লিখছে। আপু বলব যে হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা একটু বড় লিখলে হচ্ছে এটা ভালো। অবশ্যই বেশি মার্কস পাওয়ার আ বাড়ে, সুযোগ বেড়ে যায়, চান্সেস বাড়ে। আচ্ছা, কিন্তু হচ্ছে কি তুমি পারো না, তুমি আন্দাজে লিখে পেজ বড় করতেছো, এটা করতে যেও না। ঠিক আছে? শুধু আন্দাজে লিখতে যাওয়ার জন্য তুমি যদি ভালো পেজও ২ পেজ লিখো সেখানেও মার্কস অনেক বেশি কমে যাবে। সো প্যারাগ্রাফ নিয়ে ১ম এ কথা বলছিলাম। যদি বলো যে আপু প্যারাগ্রাফ কত পেজ লিখতে হবে? আপু বলব ২ থেকে ২.৫ বা ৩ পেজ লিখো। কম্পোজিশন এর ক্ষেত্রে আমি বলব ৬ থেকে ৭ পেজ লিখো। তবে বড় করার চক্করে ভুলভাল লিখে দিও না। এটা আপুর একটা রিকোয়েস্ট। তুমি যখন একটা জিনিস লিখছো, একটা ফ্লো তে লিখলে আমার মনে হয় অনেক কিছু মাথায় চলে আসে। তবে মাথায় আসতেছে না আন্দাজে লিখে দিচ্ছ, দরকার নাই। তখন যতটুকু পারো ততটুকুই লিখো। তোমার লিখা যাতে স্পষ্ট হয়, ওভার রাইটিং যাতে না হয়, স্পেলিং ভুল যত কম হবে তত ভালো। একটা লিখার মধ্যে যদি ১ম থেকেই শুধু লাইনে, লাইনে স্পেলিং অনেক বেশি ভুল হয়, তবে দেখবা যে ওই খাতা চেক করার প্রতি টিচারের আগ্রহ কমে যায়। স্বাভাবিকভাবেই দেখতে ভালো লাগে না। মার্কস টিচার অনেক কম কম দেয়। তো চেষ্টা করবা স্পেলিং তোমার যত কম ভুল করা যায়। ওভার রাইটিং করবা না। একটা জিনিস ভুল হলে একবারে কেটে দিবা। ওকে? কম্পোজিশন এর ক্ষেত্রে দেখো, এখানে যে কম্পোজিশন গুলো আপু দেখাচ্ছি মোটামুটি সবগুলোই প্রিটি কমন। এগুলো মুখস্থ না করে কিভাবে লিখবা? তুমি একটা ফ্লো তে চিন্তা করো। শুরুতে আমরা বলছি চাইল্ডহুড মেমোরিজ। তো তুমি ১ম এ চাইল্ডহুড মেমোরিজ নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিলা। অবশ্যই পয়েন্ট গুলার নেম তোমার লেখার কোনো দরকার নাই। আপু বোঝানোর সুবিধার্থে বলছি। আমি ফার্স্ট এ বলছি চাইল্ডহুডটা কি? চাইল্ডহুড হচ্ছে আমাদের এই যে এইজ একটা লিমিটেশন দিয়ে দিলাম এত থেকে এত। চাইল্ডহুড থাকে আমাদের সবারই চাইল্ডহুড মেমোরিজ থাকে। কিছু, কিছু অনেক ফান, কিছু, কিছু অনেক টেরিফাইং। ধরো তুমি খেলতে গিয়ে ব্যথা পেয়েছো। সেগুলা তো তোমার ভাবতে ভালো লাগছে না, না? এরকম বলছি। দেন তুমি তোমার একটা মেমোরি শেয়ার করলা। ওই মেমোরিটাকে তুমি ভেঙে, 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 ভেঙে কয়েকটা ধাপে লিখলা। আবার ধরো আরেকটা কাজ করতে পারো। তুমি তোমার কয়েকটা মেমোরিজ শেয়ার করলা। কম্পোজিশন এ প্যারা দিয়ে, দিয়ে লিখবা। কয়টা প্যারা লিখবা আপ টু ইউ। তোমার যতটা ভালো মনে হয়। তবে যত বেশি প্যারা দিবা ডেফিনিটলি অত বেশি ভালো। ইন্ট্রোডাকশন আর কনক্লুশন যখন লিখছো মানে একটু মাথায় রাখবা যে ইন্ট্রোডাকশন এর ক্ষেত্রে তুমি একটা আইডিয়া দিচ্ছ যে তুমি টোটাল কম্পোজিশনটা কিভাবে লিখবা। কনক্লুশন এর ক্ষেত্রে তুমি একটা আইডিয়া দিচ্ছ যে তুমি যে এতক্ষণ ধরে লিখেছো ওটার একটা প্রপার সামারাইজেশন যে কি লিখেছো ভেতরে। ঠিক আছে? আর জার্নি বাই বোট এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, তারপর আমাদের জুলাই রিভলিউশন নিয়ে আছে। তুমি যদি দেখো এই যে এখানে আমরা প্রত্যেকটার মধ্যে প্যারা দিচ্ছি, প্যারা দিয়ে, দিয়ে লিখতেছি। আবার যখন আমরা একটু গ্যাপ দেই, খাতায় যাতে খুবই দৃষ্টিকটু টাইপের গ্যাপ না হয়ে যায়, বড় করার জন্য যাতে আমরা অনেক বেশি গ্যাপ না দিয়ে দেই। ঠিক আছে? যাতে যতটুকু গ্যাপ দিলে দেখতে খারাপ দেখা যাবে না, ততটুকুই দিব। বড় লিখতে হবে এটা যেমন ইম্পোর্টেন্ট, তার পাশাপাশি হচ্ছে তুমি যা লিখছো ঠিকঠাক লিখছো কিনা সেগুলোও অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা ফরমেট গুলো দেখলাম। তার পাশাপাশি খুবই ইম্পোর্টেন্ট হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট ট্রিক। ধরো আপুর যেটা সমস্যা হতো, আমার হাতের লেখা খুবই ছোট। খুবই ছোট মানে খুবই ছোট। আমি ধরো বাংলাতে কি করতাম? ১ম দিকে সৃজনশীলগুলো একদম সুন্দর করে লিখতে গিয়ে পরের দিকে সৃজনশীল লেখার টাইম পেতাম না। ইংরেজির ক্ষেত্রে গ্রামারে ধরো একটা পারি না বসে আছি। লাস্টে তোমার রিটেনে খুবই হযবরল অবস্থা হয়ে যেত। আমি আশা করি তোমাদের সঙ্গে এটা না হোক। আমরা যেটা করব আমরা প্রপারলি টাইম ম্যানেজমেন্ট শিখব। আগে থেকে আমরা সেট করে নিয়ে যাব যে কোনটার পেছনে আমরা কতটুকু সময় দিব। ঠিক আছে? আমাদের স্পিড আমি আশা করি তোমরা সবাই বাসায় এটা একবার হলেও প্র্যাকটিস করেছো। তোমাদেরকে অনেকবার আপুরা বলেছি, ভাইয়েরা বলেছি। তো এটা একটু আমরা মাথায় রাখবো যে আমরা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা টপিকে আমরা ফিক্সড টাইমের চেয়ে বেশি সময় নষ্ট করছি না। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা ভাইয়া আপুরা, যাতে করে আমরা শুধু কম্পোজিশন লেখার জন্য ১০ ঘন্টা রেখে দিলাম। আগের ১০ ঘন্টা চুপচাপ বসেছি। আচ্ছা ১০ ঘন্টা তো টাইমই থাকে না। বাট এটা আমরা করব না। ঠিক আছে? আমরা হচ্ছে ফিক্সড টাইম মেইনটেইন করব। এটার জন্য এতটুকু, ওইটার জন্য অতটুকু। তারপর বলব ভোকাবুলারি হ্যাক। খুবই অ্যাসথেটিক কঠিন ভোকাবুলারি তোমার ব্যবহার করার কোনো দরকার নাই। তুমি ইজি গোয়িং ভোকাবুলারিতে যাও। বানান যাতে ভুল না হয়। যদি তুমি পারো, ভেরি গুড ব্যবহার করো যদি সেন্টেন্সের সঙ্গে যায়। পারো না, ইচ্ছা করে ভুলভাল লিখতে যাচ্ছ, কোনো দরকার নাই। আবারও বলতেছি স্পেলিং মিস্টেক করা এটা খুবই বিরক্তকর একটা ভুল। সো চেষ্টা করবা যেটা তুমি পারো, যেটার বানান তোমার আইডিয়া আছে, জানা আছে সেটা লিখার। ওকে? হ্যাঁ, এবং বারবার একই শব্দ রিপিট না করে যদি তোমার তার সিনোনিম জানা থাকে সেটা ব্যবহার করা একটা পড়তে ভালো দেখা যায় রাইটিং এর ক্ষেত্রে। ওকে? অ্যান্ড আপু বলব ফাইনালি রিভিশন। অনেকে হচ্ছে রিভিশনের জন্য টাইম রাখে না। ধরো স্যার যতক্ষণ না খাতা নিয়ে এসে টান দিয়ে নিয়ে যাবে তার আগ পর্যন্ত লিখতেই থাকে। স্যারের হাতেও পারলে লিখে দেয়। এটা করবা না। রিভাইজ এর জন্য টাইম রাখবা। রিভিশনটা তুমি কিভাবে দিবা? ১ম থেকে একটু পড়লা যে প্রপারলি লিখেছো কিনা। কখনো তোমার টেন্সে ভুল হতে পারে, কখনো একটু বানানে ভুল হতে পারে। আমার যেটা ভুল হতো, ধরো আমি লিখতেছি কিন্তু মুখে বলছি রিভিশন, বাট দেখবা ও পর্যন্ত লিখেছি, এন্ডটা মিস করে চলে আসবো। তো যখন রিভিশন দিতে যাই তখন হচ্ছে চোখে পড়ে যে আরে এই লেটারটা লিখি নাই। খুবই, খুবই গুরুত্বপূর্ণ যে তুমি প্রপারলি রিভিশন দিচ্ছ কিনা।
তাই রিভিশনের জন্য এটলিস্ট 10 থেকে 15 মিনিট হাতে আমাদের রাখতেই হবে। 15 যদি সম্ভব না হয় 10 মিনিট রাখো। অবশ্যই রাখবা। পুরা খাতা রিভাইজ করা, রিটেন পার্ট ভালোমতো রিভাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আপু বলব, এক্সামের আগের রাতে এই সাজেশন, ওই সাজেশন এমন করে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। তুমি যা পারো তাই পড়ো। নতুন করে কোনো কিছু শেখার কোনো প্রয়োজন নাই। যা পড়েছো এতদিন ইনশাআল্লাহ তাতেই হয়ে যাবে। শুধু একবার সবগুলো চোখ বুলিয়ে নাও। ঠিক আছে? তোমার একটা জিনিস প্রেজেন্ট কিভাবে করছো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাতের লেখা নিয়ে প্যারা খেও না। হাতের লেখা একদম সুন্দর হওয়ার চেয়ে হাতের লেখা স্পষ্ট কিনা, পড়া যাচ্ছে কিনা সেটা মোর ইম্পোর্টেন্ট। সো তোমার হাতের লেখা যাতে পরিপাটি হয়, পরিচ্ছন্ন হয় সেদিকে বেশি মনোযোগ দিবা। একটা পেজের মধ্যে ৫০ লাইন লেখার কোনো প্রয়োজন নাই, আবার ৩ লাইন লেখারও কোনো প্রয়োজন নাই। স্ট্যান্ডার্ড যার হ্যান্ডরাইটিং এ যতগুলো লিখলে খুবই গাদাগাদি লাগছে না, চোখে লাগছে না, সেরকম ভাবে লিখবা। প্রপার মার্জিন মেইনটেইন করে একটা ওয়ার্ডের উপর আরেকটা ওয়ার্ড তুলে দিবা না, একটা লেটারের উপর আরেকটা লেটার লিখে ফেলবা না, ওভার রাইটিং করবা না, বেশি স্পেলিং মিস্টেক করবা না। দ্যাটস অল। এবং আপু একটা কথা বলবো, রিটেন পার্টে আমরা এটা একটু চালাকি করি যে ধরো একটা কম্পোজিশন লিখছি, ইন্ট্রোডাকশনটা আবার মাঝখানে লিখে দেই। ভাবি টিচার কি এত খাতার মধ্যে ধরতে পারবে? দেখো যেসব টিচার খাতা চেক করেন, ওনারা অনেক বেশি এক্সপেরিয়েন্সড। ওনাদের লাইন বাই লাইন পড়া লাগে না। ওনারা যখন দেখছেন তখন কিন্তু ওনারা ধরে ফেলেন। তো এই সকল ট্রিক একদমই পছন্দ করেন না ওনারা। তো তখন তুমি যেই মার্কসটা পেতা তার চেয়ে আরো কম পেয়ে যাও। তুমি যদি এমন করতে পারো, তুমি যেটা লিখেছো সেটাকে একটু ডিফারেন্টলি, কথায় একই কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছো, অলরাইট। যদি তোমার ওই প্যারার সাথে যায়। কিন্তু হুবহু লিখে দিচ্ছ, ভাবছো টিচার টের পাবেন না। ভেতরে একটা গান লিখে দিচ্ছ, ভাবছো টিচার টের পাবেন না। এগুলো করতে যেও না। ঠিক আছে? তুমি যা পারো ইনশাআল্লাহ তার মধ্যে থেকে তোমার ভালো হবে। এক্সামের আগের রাতে রিটেনের জন্য যা এতদিন দেখছো সবকিছু চোখ বুলায়া যাবা। স্পেলিং গুলো দেখবা, টেন্স গুলো খেয়াল করবা। যে ধরো ট্রাফিক জ্যাম নিয়ে লিখছিলাম, যখন আমি বলছি যে জ্যামের জন্য কি প্রবলেম হয় সেটা হচ্ছে ফিউচার, সরি প্রেজেন্ট। কি প্রবলেম হতে পারে সেটা হচ্ছে ফিউচার। কি স্টেপ আমরা নিচ্ছি প্রেজেন্ট, কি স্টেপ আমরা নিতে পারি ফিউচার, কি স্টেপ নেওয়া হয়েছিল পাস্ট। কনটেক্সট বুঝে টেন্স। সো তুমি যখন লিখছো, আবার একদম ফার্স্ট লাইনে আপু চলে গেলাম, আন্ডারস্ট্যান্ড। বুঝে লিখো, বুঝে পড়ো, ইনশাল্লাহ তোমার কাজে দিবে। ওকে? তোমাদের জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা। অনেক 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 বেস্ট উইশেস। এক্সাম সবার অনেক ভালো হোক। আপু অনেক দোয়া থাকলো। এবং আপু বলবো, ফার্স্ট পেপার অনেক খারাপ গিয়েছে, তার জন্য সেকেন্ড পেপারও ভালো দিতে পারছি না, এমন যাতে কারো না হয়। ফার্স্ট পেপার গিয়েছে, ভালো গেলেও আলহামদুলিল্লাহ, খারাপ গেলেও আলহামদুলিল্লাহ। সেকেন্ড পেপার আসছে, আমি আমার পূর্ণ প্রস্তুতি দিয়ে চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছুই করবেন। সবার জন্য অনেক দোয়া। সবাই অনেক ভালো থাকো, পরীক্ষা অনেক ভালো হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।